সুপ্রদর্শক, এই যে করোনা মহামারীর এই সময়ে এসে সাধারণ মানুষের যারা কোভিডে আক্রান্ত হননি তাদের চিকিৎসারই ব্যবস্থা নিয়ে নানা রকম প্রশ্ন আছে। আর যারা কোভিডে আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসা তো বলাই বাহুল্য, নানা রকম কষ্টের কথা আমরা শুনতে পাচ্ছি। এরই মধ্যে রাজনীতির দিক থেকে সবচেয়ে বড় খবর এসেছিল, নানান কিছু খবর আমাদের এই সময় আমরা পার হয়ে এসেছি রাজনীতির ইয়েতে। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং হাসপাতালেও তাকে ভর্তি করতে হয়েছে এবং চিকিৎসা নেওয়ার পর তিনি করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন। কিন্তু তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিএনপির তরফ থেকে এবং বেগম জিয়ার পরিবারের সদস্যদের তরফ থেকে সরকারের কাছে এরই মধ্যে একটি আবেদন করা হয়েছে যেন তাকে বিদেশে অর্থাৎ লন্ডনে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়। সরকারের দিক থেকে দুপুরে আইনমন্ত্রী একটি ব্রিফ করেছেন এবং তিনি বলেছেন যে সরকার মানবিক, কিন্তু আবেদনটি এখনও আইন মন্ত্রণালয়ে গিয়ে পৌঁছায়নি। তাহলে এই যে সব কিছু মিলে বাংলাদেশে এখন চিকিৎসার ভালো মন্দ এটি একটি আলোচনার বিষয় হয়ে উঠেছে। আর রাজনীতির জন্য অবশ্যই বেগম জিয়ার অসুস্থতা একটি আলোচ্য বিষয়। এসএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে আজ আমরা আলোচনা করব চিকিৎসার ভালো মন্দ নিয়ে। আমি আর ওয়ার্সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। জনতন্ত্র গণতন্ত্রের আমন্ত্রিত অতিথি জাতীয় পার্টির কো চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি, বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান এবং আওয়ামী লীগ নেতা জনাব অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত এমপি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই আমি জনাব মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, আপনাকে দিয়েই। বিএনপি চেয়ারপারসনের এই যে অসুস্থতার পর এখন কি পরিস্থিতি বিএনপির ভেতরে, দলের মধ্যে? ধন্যবাদ সাদি ভাই, আপনি বিষয়টি প্রথমেই অত্যন্ত পরিষ্কার করেছেন যে করোনা নিয়ে এখন যে সৃষ্টি হয়েছে পক্ষে বিপক্ষে এবং অনেক বলছেন, এবং আমরা অনেকেই করোনা আক্রান্ত হয়েছি। আল্লাহর অশেষ রহমতে আমরা করোনা মুক্ত হয়েছি। আমার পরিবার এবং আমার আত্মীয় স্বজন অনেকেই আমরা করোনাতে আক্রান্ত হয়েছিলাম। আমরা বাড়ি ঘরে ট্রিটমেন্ট করেই, আমার ফিরোজ ভাই এখানে আছে, ফিরোজ ভাইয়ের সঙ্গে আমাদের কথা হয়েছিল, মুক্ত হয়েছে। আজকে দেশমাতা খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়েছিলেন, ওনার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, একটি বড় হাসপাতালে ওনাকে ট্রিটমেন্ট করেছেন। এখন ওনার বয়স হয়েছে, উনি প্রায় ৭৬ বছর বয়স্ক একজন মহিলা। আমরা যেটা মনে করি যে একটা মানসিক বিষয় তো আছে, একজন মানুষ মুক্ত, আপনি বলছেন তাকে মুক্তি দিয়েছেন, আপনারা বলেছেন তাকে আপনারা বিশেষ ৬ মাসের জন্য মুক্তি দিয়েছেন। ৬ মাসের জন্য তাকে মুক্তি দিয়ে থাকেন, তাহলে আপনি তার উপর শর্ত আরোপ করছেন কেন? তাকে একটু চলে ফিরে তাকে সুখে শান্তিতে থাকতে দিন। একটা মানবিক ব্যাপার বলছেন, আবার একটা অভদ্রের মধ্যে বলছেন আমার কাছে এখনো কাগজটা পৌঁছে নেই। এটা কি ধরনের বিষয় রে বাবা? একজন আইনমন্ত্রী যদি এত অমানবিক কথা বলে, যে একটা আবেদন উনি স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা কালকেই শুনেছি স্বরাষ্ট্র দরখাস্তটা পাওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে আইন সচিবের কাছে পাঠিয়ে দিয়েছেন এবং আইন সচিব পাঠিয়ে দিয়েছেন। আইন সচিব পাঠিয়ে দিলে আইন সচিবের সঙ্গে আর আইন মন্ত্রীর সঙ্গে ফারাক তো এতক্ষণ হওয়ার কথা নয়। এই ধরনের অবর্ধিত আচরণগুলো তো ইতিহাসে বড় নির্মম হয়ে ফিরে ফিরে আসে, অত্যন্ত নির্মম ভাবে ফিরে আসে। আমরা ইতিহাসকে যারা দেখেছি, ইতিহাস নিয়ে যারা আমরা মানে শঙ্কিত হই, ইতিহাস বড় নির্মম, শিক্ষা বড় নির্মম হয়। আমরা কিন্তু মানুষের প্রতি যেন অবজ্ঞা অবহেলা করি, ঠিক আল্লাহ কিন্তু ঠিক ওই বিখ্যাত আইনস্টাইনের মতো every action has equal and opposite reaction। আজকে দেশমাতা খালেদা জিয়া অসুস্থ, উনি যেতে যাচ্ছেন বিদেশে। সরকার যদি উনি মনে করে, সরকার যদি ভীত হয়ে যান, যদি বিদেশে গেলে সরকারের ক্ষতি হবে, পতন হবে, তাহলে খোলাখুলি বলো যে হ্যাঁ আমরা ওনাকে নিয়ে বিরো সন্ত্রস্ত, ওনাকে আমরা বাইরে যেতে দিব না এবং ওনাকে আমরা এখানে দিয়েছি, আমাদের নিয়ন্ত্রণ থাকবেন। এখন উনি বাঁচেন মরেন সেটা ওনাদের ব্যাপার। কিন্তু সরকার এই ধরনের কথা বলবেন, আমার কাছে আবেদন পৌঁছে নাই, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন প্রথম আবেদন পৌঁছে নাই, তারপরে ওনার ভাই সাইদ ইস্কান্দার, শামীম ইস্কান্দার পৌঁছে দিয়ে আসছেন, লিখিত দরখাস্ত দিয়েছেন, সেই দরখাস্ত পাওয়ার পরে বলছেন আমি এটা আইন সচিবের কাছে পাঠিয়ে দিয়েছি। এটা অত্যন্ত মানে কি চিন্তা করেন, আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি গেছে আইন সচিবের কাছে, এটা কোনো এটা কোনো চ্যানেল হলো? এটা মন্ত্রণালয় টু মন্ত্রণালয়ে যাবে, এটা মন্ত্রী টু মন্ত্রী যাবে, অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে যদি কোনো ব্যাটিং আনতে হয় তাহলে সেই ব্যাটিং এর জন্য সে আইন মন্ত্রণালয়ের কাছে যাবে,
কিন্তু সচিবের কাছে যাওয়ার তো কোনো আমি কোনো যুক্তি দেখি না, কিন্তু বক্তব্য হিসেবে আসছে। অথবা এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবে। মানে প্রধানমন্ত্রী মনে করেন যে মুক্তি একমাত্র মালিক তো তিনি, আইন বলেন, বিধি বলেন, নিয়ম বলেন, মানবিক বলেন, যত কিছু বলেন সবকিছুর মূলে তিনি। তিনি যদি ইচ্ছা করেন যে হ্যাঁ দেশমাতা খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে যাওয়া উচিত বা দিতে আমি চাই, ম্যাটার অফ 2 মিনিট। এটা তো আমার মনে হয় না চিঠিপত্র আলাপ সালাপ কোনো দরকার নাই। উনি বলবে কোন আফায়া কোন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে যাবে। উনি সৃষ্টিকর্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের একজন মানে অভিনব সৃষ্টিকর্তা। উনি যেটা চাইবেন, যা চাইবেন তাই হয়ে যাবে। কাজে এখানে কেন দীর্ঘসূত্রিতা, কেন একজন মানুষকে মানসিক কষ্ট দিচ্ছেন, এভাবে অমানবিকভাবে তাকে অবস্থা দিচ্ছেন। উনি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, ওনার শ্বাসকষ্টে আজকে সমস্যা হচ্ছে। ডাক্তারগণ আপ্রাণ চেষ্টা করছেন, আমি সকল ডাক্তারদেরকে অনেক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। যদিও আমরা মনে করি, আমাদের বিশ্বাস দেশমাতা খালেদা জিয়ার জন্য কোনো হাসপাতাল নিরাপদ নয়, কারণ এখানে পলিটিক্যাল ডায়াগনোসিস আছে। এখানে ইচ্ছা করলে ডাক্তার ইচ্ছা মতো চিকিৎসা দিতে পারবে না। সকল চিকিৎসাগুলোকে রাজনৈতিক ভাবে এখানে প্রেসক্রাইব করা হচ্ছে, রাজনীতিভাবে যেভাবে বলা হচ্ছে সেভাবে করা হচ্ছে। কাজে এখানে আমার ডক্টর মিল্লাত আছেন, আমাদের জাতীয় পার্টি ফিরোজ ভাই শুনছি আপনি জয়েন করবেন, ফিরোজ ভাই জানেন। আমি ডক্টর মিল্লাতের মাধ্যমে অনুরোধ করব, উনি পাওয়ার হাউসের লোক, উনি ক্ষমতার কেন্দ্রের সঙ্গে সরাসরি জড়িত। উনি কোনো ক্ষমতা না থাকলেও, কোনো মন্ত্রী বা কোনো বড় পদে না থাকলেও পাওয়ার হাউসের অ্যাক্সেস ওনার আছে, উনি ওখানে সুইচ ইন করতে পারেন। এটা আমি মনে করি মিল্লাত সাহেবের মাধ্যমে আমি দেশমাতার বিদেশ যাওয়ার বিষয়টি আমি অনুরোধ করতে চাই, নিবেদন করতে চাই। আফটার অল শত কিছুর পরে উনি একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, সাবেক রাষ্ট্রপতি, উনি তিনবারে প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, মানুষের ভুল ভ্রান্তি জীবনে চলতে ফিরতে উঠতে বসতে হয়, সত্য সত্য হয়। কিন্তু আমরা যদি সেই সুলতান মাহমুদের গল্প শুনি বা সালাউদ্দিনের গল্প শুনি, যে আমরা দেখেছি সেখানে শত্রু জন রিচার্ডসন অসুস্থ, সুলতান সালাউদ্দিন সেখানে গিয়ে ট্রিটমেন্ট করে দিয়ে আসছেন। আজকে দেশের মাতা অসুস্থ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কি পারেন না? উনি তো আগেও দেখেছেন, উনি যখন ওনার সন্তান নিহত হয়েছিল, মারা গেছিলেন, তখন উনি ছুটে গিয়েছিলেন। আজকে কি আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আশা করতে পারি না যে অ্যাটলিস্ট দেশমাতা খালেদা জিয়াকে শেষ মুহূর্তে অন্তত ওনাকে লন্ডনে যাওয়ার অনুমতি দিবেন? আমি আবেদনটা রাখবো আপনার মাধ্যমে। জি, জনাব অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি, আপনি কি শুনতে? না, উনি এখনো শুনতে পায়নি। অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত এমপি, মেজর আক্তার বলছেন যে এখানে চিকিৎসাও একটি রাজনৈতিক ডায়াগনোসিস, এই শব্দটি তিনি ব্যবহার করেছেন। কি বলবেন আপনি? আপনি মিউট হয়ে আছেন, আপনাকে শুনতে পাচ্ছি না। মেডিকেল সায়েন্স আর পলিটিক্যাল সায়েন্স একই রকম মনে হচ্ছে আমার কাছে। আসলে তো ঘটনা দুটো দু রকমের। একটি হচ্ছে ডাক্তাররা কোন রোগীকে সুচিকিৎসা না দিয়ে মেরে ফেলবেন বা তার চিকিৎসা করবেন না, এমন কোন ডাক্তার বাংলাদেশে বা কোথাও আছে আমার আসলে জানা নেই। এক সময় আমার সৌভাগ্য হয়েছিল 1/11 এর সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তখন তার ব্যক্তি চিকিৎসক হিসেবে স্কয়ার হসপিটালে তিনি যখন ভর্তি ছিলেন, তখন আমি তখন খুবই ইয়াং ডক্টর, ইংল্যান্ড থেকে কেবল ফিরে আসছি, তো আমার আন্ডারে ভর্তি ছিলেন। সেটাতেও যে চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু সেই সরকারও কিন্তু বলে নাই যে সঠিক চিকিৎসাটি দিবেন না। তবে বলেছে, যেমন দ্বিতীয় দিন থেকেই উনি যে 10 তলায় ছিলেন স্কয়ার হসপিটালে, আমাকে উঠতে দেওয়া হয়নি, আরো কয়েকজনকে উঠতে দেওয়া হয়নি, লিফটের ধারে কাছেও যেতে দেওয়া হয়নি। এই ব্যবস্থাটি করেছে, কিন্তু চিকিৎসার ব্যাপারে যে ডিরেকশন দিয়েছে তা কিন্তু না। আর এই গণতান্ত্রিক সরকারের সময় আপনারা জানেন যে মেডিকেল বোর্ডের 10 জনকে নিয়ে করা হয়েছে, তাদের প্রত্যেককেই যেহেতু ডাক্তার, ব্যক্তিগত বা ডাক্তার হিসেবে তাদেরকে চিনি, তারা প্রত্যেককেই খুবই ভালো ডাক্তার, তাদের সুনাম আছে প্রফেশনে, তারা সুনামের সাথেই কাজটি করছেন। এবং কেউ আজকে পর্যন্ত কিন্তু এই অভিযোগটি করেননি যে চিকিৎসা কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে, এই অভিযোগটি কিন্তু কেউ করেননি। সুতরাং আমি মনে করব যে ওনার যতটুকু চিকিৎসা বাংলাদেশে পাওয়া দরকার ততটুকু পাচ্ছেন, এমনকি সত্যিকার অর্থে বেশি পাচ্ছেন। তবে একটি কথা কি বলবো, যে উনি আসলে বয়সটার কথা যেটি বলেছেন, একজন বয়সটা একটু বেশি, কোনো সন্দেহ নেই তাতে। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে উনি আসলে অনেক বছর ধরে শুধু জেলে থাকা অবস্থায় বা ঘরে এই ফিরোজা ভবনে থাকা অবস্থায় নেই, তার আগে থেকে উনি কিন্তু চলাফেরা একটু কম করতেন বিভিন্ন কারণে, হাঁটুতে ব্যথা, হাঁটুতে ইমপ্লান্ট বসানো আছে, সমস্ত কিছু নিয়েই।
এবং বেশ লেস মোবাইল ছিলেন, উনি কোনোদিন তেমন অ্যাক্টিভ ছিলেন না আসলে। হয়তো পার্টি অফিসে যেতেন, বক্তৃতা দিতেন, ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতেন। তো ওনার জন্য সত্যিকার অর্থে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অন্যান্য তুলনায় একটু কম, এটাও মানতেই হবে আমাদের। তাছাড়া এই বয়সে ডায়াবেটিস বা অন্যান্য রোগগুলো যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু যে কোনো মানুষের এই বয়সে হয় যদি কম অ্যাক্টিভ থাকেন। এবং ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষা নিরীক্ষার জন্য। পরবর্তীতে ডাক্তাররা ভেবেছে ঠিক আছে, হসপিটালে থাকলে নিরাপদ থাকবেন। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ হসপিটালে তিনি চিকিৎসা নিচ্ছেন। তিনি যদিও একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলে, পরবর্তীকালে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ইউনিভার্সিটি হসপিটালে, পরবর্তীকালে তিনি বাসায় এখন একটি হসপিটাল, প্রাইভেট হসপিটালে ভর্তি আছেন। এটা কিন্তু সত্যিকার অর্থেই অন্য কোন, এটা যদি বেগম খালেদা জিয়া না হতেন তাহলে কিন্তু অন্য কেউ এই সুযোগটি পাওয়ার কথা না বা কথা পাচ্ছেন না। অত্যন্ত মানবিক কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে ফিরোজা ভবনে থাকার সুযোগ করে দিয়েছেন। এবং আপনারা যে বলছেন উনি চাইলেই 2 মিনিটের মধ্যেই এই পারমিশনটি দিতে পারেন, আসলে সত্যিকার অর্থে মার্শাল লর সময় যখন অগণতান্ত্রিক সরকার থাকে তখন এটা সম্ভব, আমি অস্বীকার করি না। কিন্তু যখন জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার থাকে তখন এটা কিছুটা নিয়ম কানুনের মধ্যে যেতেই হয়। এবং একটি ব্যাপার কি, এক মন্ত্রণালয় থেকে আর এক মন্ত্রণালয়ে যাবে, এটাই স্বাভাবিক। এবং সেটা সেক্রেটারির কাছে গেল কি ডেস্ক লেভেলে গেল সেটা কিছু না, তবে এটা চিন্তা করতে হবে যে ফাইলটি কার, সেটা অবশ্যই মনোযোগ সেটা কথা বলতে হবে। এবং যেহেতু চিঠিটি একজন মন্ত্রী মহোদয়ের কাছে আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিশ্চয়ই যদি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে থাকেন তো আইনমন্ত্রী নিশ্চয়ই পরামর্শ গ্রহণ করার কথা, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু চিঠিটি তার কাছে পৌঁছানো 24 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, কালকে রাত্রে আমি শুনেছি দিয়েছে। আমি আরেকটা কথা শুনেছি, যদিও লন্ডন বলা হচ্ছে কিন্তু চিঠিতে আসলে কোন দেশের কথা উল্লেখ নাই বলে শুনেছি। আমি যেহেতু চিঠিটি দেখিনি আমি বলতে পারবো না, তবে আমি শুনেছি যে চিঠিতে কোথায় নিয়ে যাবেন এইটি নাকি উল্লেখ নাই, সেটা উল্লেখ থাকাটি দরকার ছিল। তা আমি যেটি মনে করি দুটি ইস্যু এখানে। একটি হচ্ছে যে কোনো একজন গুরুত্বপূর্ণ মানুষ বাংলাদেশে অসুস্থ হতেই পারেন বা যে কোনো জায়গায় অসুস্থ হতেই পারেন, এবং সেই দেশে চিকিৎসা দেওয়ার সক্ষমতা আছে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের যে পর্যায়ে লোক থাকুন না কেন যে কোনো রোগের চিকিৎসা দেওয়ার সক্ষমতা বাংলাদেশের রয়েছে। তবে আমাদের দেশে যেহেতু অনেকখানি অনেকের প্রতি আস্থা না থাকার কারণে আমরা দেশের বাইরে যেতে চাই এবং দেশের বাইরে থেকে আমরা চিকিৎসা নিতে চাই, সেই হিসেবে চিকিৎসা নেওয়ার জন্য যে কেউ দাবি করতেই পারেন। আরেকটি কথা যে দেশের বাইরে গেলে দেশের সরকার পরিবর্তন ঘটবে কিংবা দেশের সরকারের কোনো ক্ষতি হয়ে যাবে, যে দেশের যে একটি নেত্রী, তার দলটি বেশ বড় দল, আমি এখনো বলি বড় দল এবং সমর্থনও রয়েছে, সেই দলটির কোন নেতাকর্মী মামলা থেকে শুরু করে জেলে যাওয়া পর্যন্ত কিছু করতে পারে নাই, উনি দেশের বাইরে গেলে সেই দল কিছু করবে আমার আসলে বিশ্বাস হয় না। আমার একটা শুধু কথা মনে হয়, সেটি হচ্ছে যখন উনি অবরোধ ডেকে ঘরের মধ্যে রইলেন, মানে অফিসে রইলেন, সেই সময়টিতে কয়েকজন পুলিশ এবং কয়েকটি বালির ট্রাক, দুটি সম্ভবত বালির ট্রাক তার বাসার সামনে ছিল। তার বাসার 4-5 কিলোমিটারের মধ্যে কোন বিএনপির এবং সহযোগী বা অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীকে আশেপাশে দেখা যায় নাই এবং তারা ভয়ে লুকিয়েছিল। সেই অবস্থা যদি হয়ে থাকে, সুতরাং উনি দেশে থাকলে বা দেশের বাইরে গেলে সরকারের তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। গত 13টি বছর বা 14টি বছর আমরা আসলে এটা প্রত্যক্ষ করছি। এখন যেহেতু আমরা প্রত্যেকে এক একটা করে দল করি, সেই দলের পক্ষে কথা বলতে হয়, সেই জন্যই হয়তো টিভি টকশো বা সাংবাদিক সম্মেলনে আমরা কথা বলি। কিন্তু জনগণকে যতক্ষণ পর্যন্ত সম্পৃক্ত না করে কেউ আন্দোলন করে, কেউ রাজনীতি করে, ততক্ষণ পর্যন্ত কোন দলই, যত নেতাই থাকুক না কেন, কোন দলই শক্তি অর্জন করতে পারে না। আর 90-এর শুরু আর 2020-এর শুরু কিন্তু এক নয়। কোন সময় কেউ হয়তোবা আপোষহীন হতেই পারেন, পরবর্তীতে আপোষ করতে করতে আজকে এই অবস্থা। সুতরাং তাদের সমর্থক, জনগণের সমর্থন, দলের সমর্থন এবং দলের নেতাদের সর্বাত্মক সমর্থন, আমি সবসময় এটা অভাব দেখতে পাচ্ছি। এই অভাবের কারণেই জনসমর্থন থাকা সত্ত্বেও যতটুকুই হোক, আমি কিছুটা তো জনসমর্থন, বিএনপি একটি বড় দল, কোনো অস্বীকার করার উপায় নেই, তারা ধীরে ধীরে ক্ষয়িষ্ণুতার দিকে চলে যাচ্ছে। সুতরাং আমি মনে করি যে চিঠিটি অবশ্যই মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত, বিশেষ করে যখন বয়সটি 75-এর কাছাকাছি বা বেশি, যেহেতু অনেক রোগাক্রান্ত। এবং কিন্তু অন্যদিকে আরেকটি কথা চিন্তা করতে হবে, এই ধরনের অপরাধের সাজাপ্রাপ্ত অন্য কেউ যদি এই ধরনের সুযোগ সুবিধা আশা করে ভবিষ্যতে, তখন তার ব্যাপারেও কিন্তু সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এ ব্যাপারে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আমাদের সবাইকে। জি, আমি আপনার কাছে আবার আসবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন।
না, জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? না, শুনতে পাচ্ছেন। আমি বরং মেজর আক্তারের কাছেই ফিরে যাই। না, শুনতে পাচ্ছি না। জনাব মেজর আক্তার, তাহলে চিকিৎসা নিয়ে পলিটিক্যাল ডায়াগনোসিস, শোনা যায়? জি জি জি, হ্যাঁ জি, ধন্যবাদ জনাব কাজী ফিরোজ রশিদ এমপি। বেগম জিয়ার এই যে বিদেশে যাওয়ার আবেদন এবং সরকারের কাছে এই আবেদনটি জমা আছে, এই বিষয়ে আপনার বিশ্লেষণ, আপনার মতামত শুনতে চাচ্ছি। আমি তো হ্যালো, হ্যাঁ জি, আপনি কি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলেন। আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, আমি আমাদের মাননীয় সংসদ সদস্য হাবিব মিল্লাহ সাহেবের বক্তব্য শুনলাম, দীর্ঘ বক্তব্য আমি শুনলাম। এখানে প্রশ্ন হচ্ছে খালেদা জিয়া বিদেশে যাবে কি যাবে না, সরকার থেকে দেবে কি দেবে না, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, আইনে কোনো ব্যাপার না। সরকার প্রথম থেকে উনি মার্শাল্লার কথা বলছে, মার্শাল তো ভালো, তারপর একটা সুপার ল উনি অ্যাডপ্ট করছেন এখানে, যেটা কোনো ইতিহাসে নেই। অত তাতে বোঝা যায় এই সরকার কোনো আইনের ধার ধারে না, আর সেইটা দেশের আইন সেই, কারণ অন্য বলতেছেন সাজাপ্রাপ্ত আসামি, আপনি সাজাপ্রাপ্ত আসামিকে কিভাবে ফেরত দিবেন? আমি পারি, ওনারা সবই পারেন না, মার্শাল্লাহ এতটা পারত না, কিন্তু ওনারা যেটা পারেন এখন দোষ দিয়ে লাভ নাই। ওনারা দুইটা গণতান্ত্রিক দল যেভাবে দেশ চালাইলেন এবং চালাচ্ছেন, এটা যে কোনো দেশের মার্শাল্লাহ লজ্জা পায় দেখা। এখন প্রশ্ন হচ্ছে খালেদা জিয়া যাবে কি যাবে না, হাবিব মিল্লাহ সব বলে দিচ্ছেন, ওনার কথা বোঝা যায় যে সবকিছুর মধ্যে দায়িত্ব উনি নিয়েছেন। আসল তা না, এই যে আইনমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অমুক তমুক, এটা কার মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ওনার কাছে বলবেন যে আমরা কি করবো, উনি যে সিদ্ধান্ত দেবেন সেইটা কালকে আপনি জানতে পারবেন। আমার মনে হয় যে খালেদা জিয়া ওনার এই পর্যন্ত যখন গভর্নমেন্টের সাথে একটা বোঝাপড়া হইয়া আসছেন, উনি একটি জেলখানা থেকে মুক্ত জীবন যাপন করতেছেন, এবং এখন তবে সেটা হয়তো লন্ডন তো এখন কাউকে যেতে দেবে না, কারণ লন্ডনে কোভিড পেশেন্টদের ঢোকা নিষেধ। মেবি সিঙ্গাপুরে যদি বলেছেন সিঙ্গাপুর ব্যাংকে যেতে পারেন যদি গভর্নমেন্ট, আমার ব্যক্তিগত ধারণা যে আগামীকালের মধ্যে একটা সিদ্ধান্ত নেবেন, কারণ সরকার এই দায়িত্ব নেবে না। খালেদা জিয়ার মতন একজন মানে আমাদের থেকে অনেক বেশি বয়স, ওনার লাইফ চলে গেল, বয়বৃদ্ধ এক ভদ্র মহিলাকে, এবং যিনি আগে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, একটি বড় দলের নেত্রী, তাকে নিয়ে গভর্নমেন্ট নিশ্চয়ই খুব এবং সেটি ধারণা যে কালকের যখন আমার সাথে টক শো ছিল, সেখানে আমি বলতেছিলাম আমাদের বিএনপির খোকন সাহেব ছিলেন, আগে সবার রেজাল্ট করিম ছিল মন্ত্রী, আমি বলতেছিলাম যে এই চিঠিটা দেওয়ার সাথে সাথে এটা আইন মন্ত্রণালয়ে যাবে এবং সেইখান থেকে ভেটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবে, প্রধানমন্ত্রী নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে। খালেদা দেশের মধ্যে থাকলে কিছু করবেন এমনটা না, আবার যদি দেশের মধ্যে না করতে পারলে বিদেশে উনি কি করবেন, এমন কোন জাদু মন্ত্র নাই যে খুঁজে উনি করতে পারবেন সেটা নেই। কিন্তু তো সেই কারণে মনে করি যে ওনারা যা বলতেছেন এটা কোনো সঠিক না। আমরা চাই কি, আমরা চাই যে সবার একটি ভালো চিকিৎসা, এখানে চিকিৎসা অনেক ভালো হয়, কিন্তু তারপরেও ভালো চিকিৎসা সবাই নিচ্ছে, টাকার কোনো ব্যাপার না। এখানে কে কত বড় নেতা, কে কত বড় লোক, এটা দিয়ে কিন্তু চিকিৎসা হয়। কোভিডে যারা আক্রান্ত হয়েছিলেন তাদের অনেককেই দেখেছি, তাদের অর্থের অভাব ছিল না, আপনারা সব জানেন। ট্রান্সকামিল লতিফুর রহমান, যমুনা বাবুল সাহেব, এস আলম গ্রুপ, বা আমাদের সাবেক মন্ত্রী নাসিম সাহেব, সার ক্ষেত্রে টাকার কোনো অভাব ছিল না, টাকার জন্য না। এটা কি যখন তার ডাক আসে চলে যেতে হয়। তারপর আমরা মনে করি যে
উনি একটি দলের প্রধান শীর্ষ নেতা এবং ওনার বয়সটাও দেখতে হবে, 75+, অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা অবস্থা উনি আছেন। তো ওনাকে বিদেশে পাঠানোটা হবে সরকারের জন্য উত্তম একটা অবস্থা, এবং সেটাই আমি মনে করি যে এখন আমাদের আইন মন্ত্রণালয় গেছে, আইনমন্ত্রী সাহেব মাননীয় প্রধানমন্ত্রী সাহেব কাছে আলাপ করে ওনাকে যথাশীঘ্র সম্ভব পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, এটাই আমার ধারণা, আমি যতটুকু বুঝি। জি এখানে অন্যদিকে রাজনৈতিক আলোচনা করে লাভ নেই। আমি মির্জা সাহেব বহুত আলোচনা করছেন, রাজনৈতিক টেবিলে রাজনৈতিক আলোচনা করবেন, একটু বুঝতে হবে এখন দেশ একটি বিশেষ অবস্থার মধ্যে আমরা যাচ্ছি, ক্রান্তিকাল অতিক্রম করছি। এখন রাজনীতি ছেড়ে দেন, করতে পারবেন, কেন রাজনীতি করা যাবে না? আমরা সবাই রাজনীতি করবি, রাজনীতি করা যাবে, এবং জনগণই কিন্তু সিদ্ধান্ত দেওয়ার মালিক, সর্বশেষ সিদ্ধান্ত জনগণ দেবে, এবং সেই জন্য অপেক্ষা করতে হবে। এখন আমরা রাজনীতি বাদ দেই, কিভাবে মানুষকে বাঁচাবো, কিভাবে এই সমস্ত প্রবলেম যেগুলো হচ্ছে এগুলোকে আমরা অ্যাড্রেস করবো। কারণ ভারতের যেভাবে আমাদের থেকে অনেক শক্তিশালী দেশ ভারত, কিন্তু যেভাবে তার সারাবের অবস্থা, কোনো চিকিৎসা হচ্ছে না, হাজারে হাজার লোক প্রতিদিন মারা যাচ্ছে, লক্ষ লক্ষ লোক আক্রান্ত হচ্ছে, কি করবে ভারত? অতএব আমাদের দেশটা খুব কাছে, কিন্তু ভারতের একদমই সব থেকে নিয়ারেস্ট কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। আমাদের খুব সতর্ক থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন যে এবার যে যেখানে আছে এখানে বসে করেন, ছুটোছুটি করেন না, মানুষ তো শুনতে চায় না, মানুষ অধৈর্য হয়ে যায়। সেই কারণে আমি মনে করি যে এই মুহূর্তে সবচেয়ে দরকার হলো মানবিক দিকটা চিন্তা করা। উনি একটি বড় দলের প্রধান, ওনার বয়স হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী, অতএব তার জন্য সর্বোচ্চ চিকিৎসা যেটা তারা দরকার, তারা যেটা ইচ্ছা পোষণ করছে সেদিকে যাওয়াই সরকারের জন্য উত্তম পন্থা হবে। লড়ে যায় দায়িত্বটা সরকার ঘাড়ে পড়বে। সেই কারণে আমার ব্যক্তিগত ধারণা যে ওনাকে বিদেশে যেতে দিতে হবে। জি, আমরা একটা ছোট বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে আরো বিশ্লেষণ শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব মেজর আখতারুজ্জামান, অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত বলছেন যে চিকিৎসকরা চিকিৎসা দেন, সেখানে আপনি যে শব্দ উচ্চারণ করেছেন রাজনৈতিক ডায়াগনোসিস, এই শব্দের সঙ্গে তিনি একমত নন, কি বলবেন আপনি? এটাই তো স্বাভাবিক, উনি একমত না হওয়ারই কথা, কিন্তু আমরা বুঝি কোনটা চিকিৎসা মেডিকেল সায়েন্স এন্ড কোনটা পলিটিক্যাল সায়েন্স, এবং মেডিকেল সায়েন্সের উপরে পলিটিক্যাল সায়েন্স কিভাবে আজকে প্রভাব বিস্তার করছে সেটা আমরা দেখছি। তবে যাই হোক, মিল্লাত সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই উনি বলার জন্য এবং রিয়েলাইজ করার জন্য যে বিএনপি ক্ষমতা নাই, বিএনপি কিছু করতে পারে না, বিএনপি আন্দোলন করার ক্ষমতা নাই, ভবিষ্যতে হবে না। দেশমাতা খালেদা জিয়া বিদেশে গেল, এই সরকারের কোনো ভয়ের কিছু নাই। অত্যন্ত ধন্যবাদ ওনার এই রিয়েলাইজেশনের জন্য। আমরা স্বীকার করি আমাদের ক্ষমতা নাই, আমরা নির্জীব, আমরা ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছি, স্বীকার করি আপনাকে সব কথা স্বীকার করি। আজকে ফিরোজ ভাইয়ের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই, অনেকদিন পরে মনে পড়লো, নস্টালজিয়া। কারণ 68 সনে ফিরোজ ভাই ছিল আমাদের আদর্শ নেতা, জগন্নাথ কলেজে আমরা পড়তাম, ফিরোজ ভাই নেতা ছিল। সেদিন কিন্তু মিল্লাত সাহেব যাই না কি বলছিলেন, মিল্লাত সাহেব শেখ মুজিবের মুক্তি চাই কথাটা বললে পরে NSF এর চাক্কু খেতে হতো। আজ ফিরোজ ভাই শেখ মুজিবের মুক্তি চাই কথাটা আমরা বলতে পারতাম না। এই কথা বলতে হলে NSF লোকেরা পিটাইতো, হল থেকে বের করে দিত। এই রেজা সাধারণ নাম শুনছেন কিনা জানি না, পাসপোর্টের নাম শুনছেন কিনা জানি না, কলতাবাজার লোকের নাম শুনছেন কিনা জানি না। আজকে ফিরোজ ভাই সাক্ষী দিবে কথা। ফিরোজ ভাই কথাটা ভুল বলছি? বলেন ফিরোজ ভাই। শেখ মুজিবের মুক্তি চাই ঠিক আছে, বলতে পারতাম না। সেদিন আইয়ুব খান, মুনায়েম খান কথা ছিল, তারা সেদিন মনে করেছিল যে তারা আজীবন পৃথিবীতে থাকবে। ভাই আজকে আমি সুযোগ পেলাম, আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সাদি ভাই একটা অনুরোধ করতে চাই, আমি করজোরে জাতির কাছে ক্ষমা চাইতে চাই। দেশমাতা খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিল, তিনি যদি আপনাদের কাছে কোনো অপরাধ করে থাকে, অন্যায় করে থাকে, আল্লাহর ওয়াস্তে ওনাকে আপনারা মাফ করে দিবেন। আমরা দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করতে চাই, এই মৃত্যু পথযাত্রী মানুষটিকে একটু বাঁচার সুযোগ করে দিন। তাকে আজকে তার সন্তানের সঙ্গে বাকি জীবনটা কাটানোর সুযোগ করে দিন। আপনি তাকে ক্ষমা করেছেন, আপনি তাকে জেল থেকে মুক্তি দিয়েছেন, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। তারপরেও আমি আপনার কাছে করজোড়ে বিনতি করছি, দেশমাতা খালেদা জিয়াকে নিয়ে আর রাজনীতি করে লাভ নাই। উনি রাজনীতির বাইরে চলে গেছেন, উনি আর আগামীতে আপনার কোনো প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে না। উনি যে যা কিছু করে থাকুক, আমি মেজর আক্তার আপনার কাছে করজোড়ে ক্ষমা চাচ্ছি, জাতির কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহর ওয়াস্তে মাননীয় প্রধানমন্ত্রী
আপনার চেয়ে বয়সে বড় দেশমাতা খালেদা জিয়া, তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিন। এটি আজকে আমার কথা, আর কোনো বক্তব্য আমার নাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। জনাব কাজী ফিরোজ রশিদ এমপি, বেগম জিয়ার বিদেশে নেওয়ার জন্য অনুমতির দলের পক্ষ থেকে অনুমতি প্রার্থনা করলেন মেজর আক্তার, কি বলবেন? না, এটা তো দলীয় কর্মী হিসেবে নিশ্চয়ই চাবে যে তার আশু মুক্তি হোক, অর্থাৎ রোগ মুক্তি হোক, এবং সেটা বিদেশে যে শান্তি পায় তার বিদেশে যাবে। তবে একটা কথা আমি প্রথমেই বলে গেছি, এখনো সেটা বলি যে এটা হচ্ছে সরকার এটা বিবেচনা করবেন, এটা আমার বিশ্বাস। কেন বিশ্বাস? যে বেগম খালেদা জিয়া সাধারণ মানুষ কিন্তু এক না, মানুষ হিসেবে আমরা সবাই এক, কিন্তু একটি বড় দলের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী এবং একজন বীরুত্তম সেক্টর কমান্ডারের স্ত্রী। এই সব বিবেচনা করে তার বয়সটা, যে রোগটা, এই রোগের কিন্তু খুব হাবিবুল্লাহ সাহেব একজন অত্যন্ত দক্ষ ডাক্তার, উনি জানেন যে এই রোগের কিন্তু খুব একটা ভালো চিকিৎসা নেই। যে চিকিৎসাগুলো দিচ্ছি, অক্সিজেন দিচ্ছি, কয়েকটি ইনজেকশন দিচ্ছি, অ্যান্টিবায়োটিক, এই কখনো কাজ হয় কখনো হয় না। তো সেই জন্য ওনাকে যদি ওনার পরিবার মনে করছে যে বিদেশে গেলে ভালো হবে, খালেদা জিয়া মনে করেন, তার সাথে আলাপ করে তাকে যথাশীঘ্র সম্ভব বিদেশে দিলে সরকারের ঝুঁকি কমে যাবে। নাহলে খোদাই না করুক যদি এখানে, তো সরকার দলের কত বড় বড় মানুষ মারা গেল, মন্ত্রী সাহেবরা মারা গেছে, আমাদের এমপিদের কতজন মারা গেল, ইয়ং এমপিরা মারা গেছে। কোন খোদাই না কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে এটা সারা জীবন গভর্নমেন্টের কাছে একটা ইয়ে হয়ে থাকবে। সেই জন্য আমি মনে করি সরকার নিশ্চয়ই, মাননীয় প্রধানমন্ত্রী অনেক বেশি বুঝেন, উনি দীর্ঘদিন দেশ চালাচ্ছেন, যে কোনো মানুষের থেকে অভিজ্ঞতা ওনার বেশি, উনি এইটা অত্যন্ত সহানুভূতির সাথে বিবেচনা করবেন। না, জনাব অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, তবে যে কথা আমি প্রথমে বলছি যে ওনাদের আইন যে বলেন, আইনে আপনার যথেষ্ট আইন আছে, ছেড়ে দেওয়ার আইন আছে, আটকে রাখার আইন আছে, রাজনীতির সিদ্ধান্তে সব নির্ভর করে, রাজনীতির সিদ্ধান্তের বাইরে কিছু হবে না। জি, জনাব অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি, আমি আপনার কাছে আবারও আসবো। একটু ইন্টারনেট কানেকশন ঝামেলা হচ্ছে, ভালো করে শুনতে পাচ্ছি না আপনাকে। অতীতে কখনো হয়নি। জি, আমি আপনার কাছে আবারও আসবো। জি, খুব ভালো করে আমরা শুনতে পাচ্ছি না, তাই একটু পরে আপনার কাছে আসবো। অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত এমপি, জনাব কাজী ফিরোজ রশিদ বলছেন যে বেগম জিয়া এবং সাধারণ মানুষ এক নন। বেগম জিয়াকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়ার পক্ষেও তিনি। আমি স্পষ্টভাবে আসলে শুনতে পাইনি, তারপরে বিশেষ করে আক্তার জাহানের কথা সবই শুনেছি। আসলেই ভালো শুনে, যত কম শুনে না, ইন্টারনেটের কারণে আমি জানি না আপনারা ঠিক মতো শুনেছেন কিনা। উনি তো ওনারা পুরোনো দিনের কথা বললেন, সত্যিকার অর্থে ওনারা যে সময়টির কথা বলেছেন সেখানে আমার সেই সময়টি আমার বয়স ছিল 2 বছর, এবং বঙ্গবন্ধুর নাম নিলে বা তৎকালীন শেখ মুজিবের বলা হতো, সেই সময় নাম নিলে চাকু মারার ভয় দেখানো হতো। তারা কিন্তু টিকে থাকতে পারে নাই। আসলে ক্ষমতা চিরস্থায়ী না, আপনারা যেমন বলছেন আমিও কিন্তু তেমন ভাবে বিশ্বাস করি, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে চিকিৎসার কথাটি বলা হচ্ছে, পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, দলের পক্ষ থেকে নয়, এবং পরিবার চায় বিদেশে যাক, এবং এটি বিচার বিবেচনা সত্যিকার অর্থে আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে এ ব্যাপারে কোনো মন্তব্য করা কঠিন নয়। তবে আমি 2-1টি কথা বলতে পারি চিকিৎসক হিসেবে, যে আজকাল যা দেখতে পাচ্ছি, বিশেষ করে করোনাকালীন সময়টিতে, যে ইতিমধ্যেই আমাদের কাজী ফিরোজ রশিদ অনেকগুলো উদাহরণ দিয়েছেন যে বাংলাদেশের যাদের শীর্ষস্থানীয় বলে মনে করতাম বিভিন্ন সেক্টরে, ব্যবসা থেকে শুরু করে রাজনীতিতে, তারাও কিন্তু আমাদের ছেড়ে চলে গেছেন এই করোনাকালীন সময়টিতে। সুতরাং সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আর করোনা যেটা আক্রান্ত হওয়া এবং করোনার পরবর্তী কমপ্লিকেশন কিন্তু খুবই মারাত্মক হতে পারে। আমরা কোনো রোগীকে নিয়ে কথা বলছি না, কিংবা বেগম খালেদা জিয়ার সম্বন্ধে যতটুকু পত্রিকায় পড়ি বা ডাক্তাররা তার যতটুকু বলেন রেডিও টেলিভিশনে বা পত্রপত্রিকায়, ততটুকুই আমরা জানি, তার চেয়ে বেশি কিছু জানা আমাদের পক্ষে সম্ভব নয়।
আর এর মধ্যে কনফ্লিক্টিং নিউজ থাকে, তাতে আমরা আরো বেশি কনফিউজড হই। সুতরাং আমি মনে করি ওনার শারীরিক কি অবস্থা আছে, ওনার যে চিকিৎসকের টিমটি কাজ করছেন তারাই ভালো। গতকালকে পত্রিকায় দেখেছিলাম যে চিকিৎসকের টিম চাইছেন না উনি দেশের বাইরে যাক, আমি পত্রিকায় পড়েছি, আপনারা হয়তো পড়েছেন। সুতরাং আমি জানি না, তারপরে যখন পরিবারের পক্ষ থেকে দরখাস্ত করা হয়েছে তবে নিশ্চয়ই তারা পরিবারের পক্ষ থেকে ওনাকে বিদেশে নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সত্যিকার অর্থে মানবাধিকার দিক দিয়ে যদি তুলনা করেন তার সাথে কারো তুলনা হয় না। আপনি যদি 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কথা বলেন, কিংবা কোকোজিয়া মারা যাওয়ার সময় বেগম খালেদা জিয়ার বাসায় যাওয়া থেকে শুরু করে এবং এই অসুস্থতার সময়ও তিনি যে সহমর্মিতা সহানুভূতি দেখিয়েছেন সেটি অবশ্যই আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। এবং আখতারুজ্জামান ভাই দলের পক্ষ থেকে একজন সিনিয়র নেতা হিসেবে তিনি যেভাবে চেয়েছেন তাতে সত্যিকার অর্থে মানুষের হৃদয়কে স্পর্শ করে। আমরা আসলে সিদ্ধান্ত দেওয়ার যারা সিদ্ধান্ত দেওয়ার প্রক্রিয়ার সাথে জড়িত তারা এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি মনে করি। তবে আমার মতো ছোট মানুষের পক্ষে এ ব্যাপারে কি সিদ্ধান্ত হবে কি হবে না সেটা বলা আসলে সত্যিকার অর্থে দুষ্কর। তবে আমি ব্যক্তিগতভাবে যে কোনো মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার আছে, এটা সত্য কথা। আর এটা যদি সত্যি অন্য কোনো লোকের ক্ষেত্রে হতো, উনি স্পেশাল, এই জন্য বারবার বলা হচ্ছে উনি স্পেশাল, অন্য যদি কোনো লোকের কথা হতো তাহলে বাংলাদেশের যে চিকিৎসা আছে, আমি বলার চেষ্টা করছি যে বাংলাদেশের চিকিৎসাকে হেয় বা আস্থাহীনতার জায়গায় নিয়ে যাওয়ার জায়গা নেই। বাংলাদেশে কোটি কোটি মানুষ কিন্তু এই চিকিৎসা পেয়ে ভালো থাকছেন। আমি বেগম খালেদা জিয়ার দিকে যাচ্ছি না, কিন্তু আমি চিকিৎসার ব্যবস্থার কথা বলছি। এবং করোনাকালীন সময়টিতে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় কিন্তু আমরা আল্লাহর রহমতে এখনো ভালো আছি। এবং পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলেন কিংবা উন্নত দেশগুলোর কথা বলেন, তাদের চেয়ে আমরা অনেক ভালো আছি এখন পর্যন্ত। এবং ভ্যাকসিন নিয়েও যেটা শুরু হয়েছিল ভালোই শুরু হয়েছিল, এখন কিছুটা স্থগিত আছে। তারপরে আমাদের সীমিত ক্ষমতার মাধ্যমে কিন্তু সরকার বেশ ভালোই করছে চিকিৎসা ব্যবস্থায়। তবে আমি মনে করি চিকিৎসা ব্যবস্থা আরেকটু নজর দিতে হবে, বাজেট বাড়াতে হবে এবং আরো জায়গা তৈরি করতে হবে যাতে আরো বেশি মানুষ চিকিৎসা সেবার সুযোগ পান। এটুকুই আমি বলতে পারি। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ দিকে ওই সময় ভাগাভাগি করি। জনাব মেজর আক্তার, আপনার জন্য 1 মিনিট, আপনার শেষ কথাগুলো শুনি। আমি শেষে শুধু এটি বলবো, ডক্টর বিল্লাহ যেটা বলেছেন, আসলে আমরা এখন রাজনীতি করতে চাচ্ছি না। দেশমাতা খালেদা জিয়া চিকিৎসার জন্য নয়, আজকে উনি মানবিক কারণে উনি সন্তানের সঙ্গে নাতির সঙ্গে বাকি জীবনটা কাটাতে চান। উনি এমন একটা পর্যায়ে এসে পৌঁছে গেছেন যে এখন ওনার আর বাঁচার খুব জানি না, আল্লাহ হায়াত তো মালিক আল্লাহ, কতদিন বাঁচবেন জানি না। তো উনি নিঃসঙ্গ হয়ে গেছেন, গত প্রায় 10 বছর নিঃসঙ্গ হয়ে আছেন। এক নিঃসঙ্গ মানুষকে আমরা, উনি তো দেশের জন্য কিছু না কিছু করেছেন, উনি তো আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, আমরা তো কিছু না কিছু ওনার দ্বারা পেয়েছি। আমরা সবাই কিছু না কিছু কোনো ভাবে, হয়তো সবাই কষ্ট পেয়েছি দুঃখ পেয়েছি তা না, কিছু উপকারও তো আমরা পেয়েছি। এই দেশমাতা খালেদা জিয়াকে কি আমরা পারি না বয়সের শেষ মুহূর্তে এসে, উনি তো আর কিছু চাচ্ছেন না, উনি লন্ডনে গিয়ে সন্তানদের সঙ্গে থাকবেন। চিকিৎসা তো বড় কথা নয়, চিকিৎসা নিয়ে এখানে আমরা কথা বলতে চাচ্ছি না। এর কথা বলতে চাচ্ছি উনি যদি ছেলের সঙ্গে থাকেন, ওনার নাতনি আছে একজন, তার সঙ্গে থাকেন, উনি হয়তো বাকি জীবনটা একটা সুন্দর একটা ভালো মন নিয়ে একটা তৃপ্তির সঙ্গে হয়তো উনি ইন্তেকাল করবেন। উনি এখন রাজনীতিতে ফিরে আসার সময় ওনার এখন নাই, উনি রাজনীতি নিয়ে আমাদের চিন্তা করার কথা নয়। কিন্তু আমি এই জন্য বিনীতভাবে আবার অনুরোধ করবো, দেশমাতা বেগম খালেদা জিয়াকে আপনারা এইভাবে না দেখে, চিকিৎসা শাস্ত্রের তর্ক না করে, ওইটা না দেখে মানবিক দৃষ্টিভঙ্গিতে, এবং সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশমাতা খালেদা জিয়ার মধ্যে কতগুলো ক্ল্যাশ ছিল, রাজনৈতিক ক্ল্যাশ আছে, কতগুলো প্রতিপক্ষ আছে। আজকে উপরের চেয়ারে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি বলছেন স্পেশাল, আমরা স্পেশাল বলে আলোচনা করতেছি, অন্য সাধারণ মানুষের বলে আলোচনা করতাম না এটা। কিন্তু আমরা সবাই যদি বৃহত্তর জনগোষ্ঠী হতো আমরা সেভাবে দেখতাম, একজন ব্যক্তিকে নিয়ে হয়তো আমরা আলোচনা করতাম না, কিন্তু উনি স্পেশাল বলে আলোচনা করছি। এবং ওনার সঙ্গে দ্বন্দ্বটা, সংঘাতটা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি, মন্ত্রীর সঙ্গে অন্য কারোর সঙ্গে নয়। ওনার সম্বন্ধে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা কোনো মন্ত্রী রাখে না, কোনো মন্ত্রীর পজিটিভ কিছু বলার ক্ষমতা রাখে না। আর সময় নেই মেজর আক্তার, আপনার সময় শেষ। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইশারা না পাবেন, যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পজিটিভ ইশারা না দিবেন, ওনার পুরা আমাদের হাতে আর সময় নেই। মেজর আক্তার, আপনাকে ধন্যবাদ। জি, জনাব অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি। জি, অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থা আছে। মেজর আক্তার, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার কথা পরিষ্কার। অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপি, আপনার জন্য 1 মিনিট, আপনার শেষ কথাগুলো শুনি।
থাকবো। জি, আমরা জনাব অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এমপির সঙ্গে যুক্ত হতে পারছি না। জনাব অধ্যাপক ডক্টর হাবিবি মিল্লাত এমপি, 1 মিনিট আপনার জন্য, আপনার শেষ কথাগুলো শুনি, তারপর আমরা অনুষ্ঠানের। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে যে কথাগুলো আখতারুজ্জামান ভাই বললেন সেটা দলের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তিনি আবেগ দিয়ে বলেছেন, এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি বলা হয়। জি, তো মাদার অফ হিউম্যানিটি নিশ্চয়ই মানবতার বিবেচনায় যেটি সঠিক সিদ্ধান্ত সেটি নেবেন, এবং আমরা চেয়ে আছি তিনি কি সিদ্ধান্ত নেন সেই দিকে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর এরই সঙ্গে শেষ করছি আজকের মতো SSRM জনতন্ত্র গণতন্ত্র। আরও খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।